1972 সালে মরহুম তাজউদ্দিন সাহেব যে প্রথম বাজেট বানিয়েছিলেন 786 কোটি টাকা, আমাদের বিসমিল্লার কিন্তু একটা শব্দ 786, ইট ওয়াজ ভেরি ভেরি গুড ইনিশিয়েটিভ আমি মনে করি। উনি কিন্তু যে বাজেটটা বানিয়েছিলেন সেখানে পরিষ্কার করে লিখে দিয়েছিলেন যে আগামী বছর আমি মোট এত রেভিনিউ চাই বা আয় করবো, কোথাতে এটাও বলা আছে, এই দোকানদারের থেকে এত, এখান থেকে এই হিসাব মিলি হিসাব দিয়ে দিয়েছেন এবং সারা বছর ওই অনুযায়ী তিনি চলেছেন। এবং এইভাবেই কিন্তু 1985-86 সাল পর্যন্ত কিন্তু এইভাবেই বাজেট তৈরি হতো। বাজেটে যে লক্ষ্যমাত্রা দেওয়া হবে সেটার একটা হিসেব কষে মিলাই দিতে হতো যে এই খাতের থেকে আমি এই নতুন এটা করবো দিয়ে দিতে হতো। 85-86 সালের বা তারপরের থেকে যেটা হলো কি যে আর ওনাকে আর বাজেট বানাতে দেওয়া হয় না, মানে উনি আর হিসেব কষেন না, উনি হিসেব করে দেন না যে আমি এবছর এতটা লোকের পর আনবো, এই করবো ইত্যাদি। এটা উপরের থেকে সরকার বললো, যেমন যেটা 15-16 সালের পরের থেকে আরও বেশি সিরিয়াসলি সরকার বললো আমি প্রতি বছর 1 লাখ করে বাজেট বাড়াবো, টাকা খরচ, তো খরচ বাড়াবেন তাহলে আমার আয় লাগবে, তো সেই আয়ের একটা অংশ আমি এনবিআরকে বললাম তোমার এত দিতে। 2007-08 আমাদের লক্ষ্যমাত্রা গভর্নমেন্টই দিয়েছিল 37,000 কোটি টাকা। আমরা সে বছর যথেষ্টভাবে চেষ্টা করি, যে বলছে এনবিআরের অফিসাররা তারা যদি চেষ্টা করে, আমরা সকলে বললাম যে দেখো এই ইকোনমি আমাদেরই বাঁচাতে হবে, সকলে চেষ্টা করলাম এবং সেই বছর আমাদের 47,000 কোটি টাকা আয় হয়েছিল 37-এর জায়গায়, অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট। এবং এর পরবর্তী আরও 4-5 বছর এনবিআর ওই লক্ষ্যমাত্রার চাইতেও বেশি করতে সক্ষম হয়েছিল, কারণ আমরা নিজে চেষ্টা করি, সারা বছর যদি হিসেব কষি ঠিক করলে এটা করা যায়। কিন্তু আপনি উপরের থেকে হঠাৎ করে বলবেন তোমার 375 কোটি টাকা জোগাড় করে দিতে হবে, কোত্থেকে দেবো আমি জানি না। তাই এতে কী হয়, এর একটা ছোট্ট উদাহরণ দিয়ে শেষ করি এই প্রসঙ্গটা। 2017 সালে ভ্যাট আইন, দ্বিতীয় নতুন আইন ভ্যাট আইন, আগে 12 সালে হয়নি, 14 সালে করা যায়নি, 17 সালে সারা বছর হিসেব করে বলা হলো যে না এইবারে এইটা প্রবর্তন করতেই হবে। এবং এনবিআর খুব হিসেব করে বলল আমি যদি এইবারে এটা প্রবর্তন করতে পারি তাহলে আমার 20,000 কোটি টাকা আমার হবে, এক্সট্রা আয় হবে, খুব হিসেব করে বলল। কিন্তু সেইটা মগরেবে রক্তে একবার বাজেট পাস হয়ে যাবে, মগরেবে রক্তে মাননীয় প্রধানমন্ত্রী বললেন তৎকালীন, থাক এটা এবছর এটা করার দরকার নেই, থাক, কারণ 18 সালে ওনার ভোট আছে, উনি মনে করছেন যে এটা এখন দিলে একটা সমস্যা হবে, এটা দরকার নেই, 19 সালে করব। কথাটা উনি বললেন মগরেবে রক্তে, অর্থাৎ এটা ইন্ট্রোডিউস করলেন না। কিন্তু এনবিআর যে 20,000 কোটি টাকা এক্সট্রা যে আয় করবে বলে যে বাজেটটা করলো, সেই বাজেটটা তো কাটলেন না। আমরা খুব বিনীতভাবে বলছি যে এনবিআর যেন সারা বছর হিসেব করছে কোন কোন খাতে কোথায় নিতে পারবে সেইটাই হিসেব করে যোগ করে বলবে এই হচ্ছে আমার টার্গেট, এবং সেইটা দেওয়ার জন্যই সে থাকবে। এবং সেইটার জন্যই তাহলেই সে ওই যে যারা কর দেয় তাদের উপর যে অযাচিত অত্যাচার করতে পারবে না, কারণ তার তো আগের বছরের যে এবছরের যার হিসাব, এটা হচ্ছে প্রথম। এটা দ্বিতীয়টা নাসির বলেছে, আমরা এটাও বলেছি যে জুন মাসে বাজেট হচ্ছে জুলাই থেকে কার্যকর হবে। এই বছর যেহেতু সময় কম ছিল, অর্থ বছরের বাজেট বানাতে হচ্ছে, আপনার সব কথা নিয়ে হয়তো ওনারা বাজেটে করতে পারবেন না, কিন্তু এইটা কিন্তু বাজেটটা এই যে প্রস্তাব আপনারা দিতে থাকবেন, এটা সারা বছর পার্শ্ব করতে থাকবেন এবং এটা সময়ে তারা চেঞ্জ করবেন, এটা এইরকম না যে এবারে। আর আগামী বছর থেকে পরের বছর থেকে যেটা হবে যে বাই ডিসেম্বরের মধ্যে আপনি আপনার প্রস্তাব পরিষ্কার করে তৈরি করে আপনি কর্তৃপক্ষের কাছে দেবেন, যাতে ওনারা 2-3 মাস এইটার উপরে এক্সারসাইজ করতে পারেন যে এইটা ছাড় দিলে কী হবে, ওইটা ছাড় দিলে কী হবে, সেইভাবে করবেন। এই বাজেটের এই ডিসিপ্লিনটা ফিরিয়ে আনতে হবে। এটা এরকম না যে আমি এপ্রিল মাসে বললাম তখন অলরেডি ওনার চুলায় তরকারি চাপানো হয়ে গেছে, তখন আর ওনার হয়তো একটু লবণ দেওয়ার সুযোগ আছে বা একটু ঝাল দেওয়ার সুযোগ আছে, এছাড়া কিচ্ছু নাই, আমার কথা তো মাঠেই মারা যাবে, এটা হবে না। এটা একটা সিস্টেমেটিকভাবে করতে হবে। চতুর্থ তো হচ্ছে আপনারা যা বলছেন, আমরা যা বলছি, অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই যে আপনাদের সকলের কথাগুলোকে নিয়ে 2টা কমিটি, একটা কমিটি আমরা 5 জন ছিলাম, আরেকটা কমিটি ডক্টর জাইদি সাত্তারকে দিয়ে করানো। আমরা একবারে খুঁটিয়ে এই যে আপনার মিনিমাম ট্যাক্স কত হবে, এটা কেন এত হবে, ওখানে ব্যাংক গ্যারান্টি দিয়ে এটা না দিতে গেলে মাল ছাড়াতে কী হবে, একবারে খুঁটিনাটি করে 190 পৃষ্ঠা রিপোর্ট একবার প্রত্যেকটা ধারার সব কিছু উল্লেখ করে আমরা জমা দিয়েছি, সংস্কার যারা বলে আর কি, ক্লিয়ার। এইগুলো হলেই
জিনিসগুলো হবে একটা 26 সালের 2027 সালের বাজেট শুরু হবে 1 জুলাই থেকে। আমি কার্যকরিতা আমি জুনে কেন দিতে যাব? এখন কেউ কেউ বলবে, কি বলতে পারে সেটা আপনাদের বলে রাখি। কেউটা বলবে এটা কালেকশন অফ ট্যাক্সেশন অ্যাক্ট 1931 এটার জন্য করা যায় না, এটা বোগাস। ওটা 1 পৃষ্ঠার একটা আইন, যে কেউ গুগলে যে দেখে রাখতে পারেন। ওইটা কোনো কন্ট্রাডিকশন নাই, বাজেটের কার্যকারিতা 1 জুলাই থেকে দিতে কোনো কন্ট্রাডিকশন নাই। এবং বাজেটে 1 জুলাই থেকে কার্যকারিতা দেওয়া হয়েছে এরকম একাধিক উদাহরণ আছে। এটা হয়েছে, আগে দেওয়া হয়েছে। বাজেটের কার্যকারিতা 1 জুলাই থেকে দেওয়া হয়েছে, এটা হতে হয়। সুতরাং আমি আজকে প্রস্তাব করছি, আমি এটা এই এনবিআরের কাছে বা সরকারের কাছে, যে বাজেটের কার্যকারিতা 1 জুলাই থেকে দেওয়া হোক। প্রতি বছর লক্ষ লক্ষ ছেলেমেয়েরা বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে আসছে। তাদের কর্মসংস্থার মূল চালিকা শক্তি আমাদের এই ব্যবসায়ী সম্প্রদায়রা। এই ব্যবসায়ী সম্প্রদায়দেরকে যদি আপনারা অক্টোপাসের মতো বা মাকড়সার জালের মতো চারিদিক থেকে ধরে রাখেন, ব্যবসায়ীরা সামনের দিকে যেতে পারবে না। আর ব্যবসায়ীরা সামনের দিকে যেতে না পারলে যুব সমাজের কর্মসংস্থান হবে না। এই ব্যবসায়ী ভাইদেরকে যদি আপনারা না বাঁচাতে পারেন, দেশ এগোবে না। ব্যবসায়ী ভাইরা ব্যবসা করতে পারলে সরকারকে রাজস্ব দেবে, ট্যাক্স দেবে, ভ্যাট দেবে, সরকার সেই ট্যাক্সের টাকা নিয়ে দেশ পরিচালনা করবে। কিন্তু সেটি যদি অক্টোপাসের মতো বিভিন্ন আইনের মার প্যাচে ব্যবসায়ীদেরকে ধরে পিষ্ট করতে চান, দেশ এগোবে না। আপনারা ট্যাক্সের পার্সেন্টেজটা কমান, সঠিক চিত্র দিয়ে দেন। 15% ট্যাক্স ভ্যাটের জায়গায়, রেজিস্ট্রেশন কস্টের জায়গায় যদি 5% করেন, আলটিমেটলি সরকার কিন্তু লাভবান হবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি সরকার লাভবান হবে। এখন নতুন করে গভর্নমেন্ট যে রিয়েল এস্টেট সেক্টরের উপরে টিডিএস নামে একটা বোঝা 5%, শুধু রড সিমেন্ট ছাড়া সকল কিছুতে 5% একটা মার্জিনাল করে দিয়েছে, যেটা আজ থেকে 3 বছর আগে, যখন টিডিএসটা 5 বছর আগে এসেছিল তখন কিন্তু এরকম ছিল না। বর্তমানে কিন্তু একটা 5%, তাহলে একটা পণ্যের উপরে কতবার টিডিএস দেওয়া হবে, কতবার এটা ট্যাক্স ব্যাটটা দেওয়া হবে। এজন্য আমি অনুরোধ করব গভর্নমেন্টকে যে এই টিডিএসটা অন্ততপক্ষে যদি করতেই হয় সেটা 1% করা যেতে পারে। কিন্তু এরকম করে পণ্যের উপরে টিডিএসকে নির্ধারণ করে এটা কিন্তু দিন শেষে কিন্তু ডেভেলপারদেরকে এই টিডিএসটা বোঝা বহন করতে হয়। এটা কিন্তু বড় ধরনের একটা কষ্টকর। এছাড়া মার্জিনাল আপনি যদি লেনদেনের কথা বলেন, ব্যাংকিং লেনদেন বলেন, এনবিআর কর্তৃক বিভিন্ন ধরনের ধারণাপত্র সূচকে বর্তমানে এই সেক্টরটা অত্যন্ত কষ্টকর হচ্ছে। আপনারা অনেকেই হয়তো সেটা জানেন না, পাটকাঠি থেকে করে আমরা 250-300 কোটি টাকা ইয়ারলি আমরা এক্সপোর্ট করে থাকি। দেখেন, এখানে আমাদেরকে একটা আইনের ভিতরে গিয়ে আমরা এক্সপোর্ট করছিলাম, আমাদেরকে 1 তারিখে জানানো হলো যে তোমরা এভাবে করতে পারবে না, তোমাদেরকে এখন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেইনটেইন করতে হবে। বাংলাদেশের গার্মেন্টস শিল্প নিয়ে আমাদের বিজিএম এর যিনি পরিচালক উনি কথা বলছিলেন। আজকে 46 বছর বাংলাদেশের এই আরএনজি সেক্টরের অবস্থান, কিন্তু আমার যে সেক্টরটি, আমার যেই নারী উদ্যোক্তারা যে ছোট ছোট অনেকগুলি সেক্টরে কাজ করে, সেগুলোকে যদি আমরা এখন মনে করি একটা উন্নত শিল্পের সাথে যদি আমরা ক্ষুদ্র শিল্পকে অ্যাডজাস্ট করি, তাহলে কিন্তু আমাদের ব্যবসা হবে না। আমি আজকের এই মিটিং এ আমি একটি কথা বলতে চাই যে আমরা যখন আইন প্রণয়ন করব, আমরা যখন যে কোনো জিনিস ইমপ্লিমেন্টেশনে যাব, অবশ্যই স্টেক হোল্ডারদের সাথে আমাদের কথা বলতে হবে। যারা যে সেক্টরকে রিপ্রেজেন্ট করে তাদের রিপ্রেজেন্টেশন রেখে যদি আমরা কোনো আইন বা নীতি আমরা প্রণয়ন করি, তাহলে সেটা সকলেই জানবে। যে যেমন আমি আজকে বলে আসছি যে আমাকে আপনি ফাঁসি দিবেন, কিন্তু আমি জানলাম না কেন আমার ফাঁসি হলো। অবশ্যই আমাকে ফাঁসি দেওয়ার আগে জানতে হবে কি কারণে আমাকে ফাঁসি দেওয়া হলো। এই দেশটা আমাদের এই দেশটাকে সুন্দর করার দায়িত্ব আমাদের সবার, সকলের। এখন এই ব্যবসায়ীরা যে ভূমিকা রাখতে পারে একটা দেশের উন্নয়নের জন্য, সেটা অপরিসীম। এটা আমি এখানে আলোচনা করে শেষ করতে পারবো না। এই জন্য ব্যবসা বান্ধব যাতে করে একটা বাজেট তৈরি হয়, এ ব্যাপারে আমরা যেখানে যা ভূমিকা রাখতে হবে সেগুলো আমরা রাখবো।